যারা বঙ্গবন্ধুর রাজনীতির চর্চা করেন তারা বঙ্গবন্ধুর শুধু শেষ ৩০ বছরের ইতিহাস আলোচনা করবেন না, তাদের বঙ্গবন্ধুর রাজনীতির ইতিহাস আর অনেক দীর্ঘ ইতিহাস। বঙ্গবন্ধুর রাজনীতির ইতিহাস অনেক লম্বা ইতিহাস। শুধু পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধেই তিনি সংগ্রাম করেননি, বঙ্গবন্ধু যখনই জুলুম হয়েছিল, শোষণ হয়েছিল, সেই ব্রিটিশ স্বৈর শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। সেই শেরে বাংলা একে ফজলুল হকের শিষ্য ছিলেন তিনি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ছিলেন। মোহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো আজকের প্রজন্ম, আমার আগে একজন দায়িত্বশীল এখানে কথা বলেছেন আইয়ুবী সাহেবের আগে, রাজনীতি আমরা অনেক দলের করতে পারি, যে যেই দলের রাজনীতি করেন, কিন্তু দুটো প্রশ্নে আমাদের সকলকে একমতে আসতে হবে, এক জায়গায় আসতে হবে, সেটা হলো এটা আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এদেশের স্বার্থের বিরুদ্ধে যেই কথা বলবে, হিন্দু মুসলমান যেই হোক না কেন, তাকে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার অবকাশ না। কি বলেন, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওয়াজ মাহফিলে এই স্লোগানটা চলে কি চলে না? হ্যাঁ, ওয়াজ মাহফিলের মধ্যে যা যা শুনেন এগুলো কারেক্ট করেন। অনেকে তো আমাদেরকে বলে আমরা নাকি দেশপ্রেম শিক্ষা দেই না। আমাদের মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বড় একটা অভিযোগ যে আমাদের এখানে নাকি দেশপ্রেমের শিক্ষা নাই। আসো, দেশপ্রেম কত প্রকার এবং কিভাবে দেশকে প্রেম করতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের শত বছরের ইতিহাস জানতে হয়, কিভাবে দেশের শত বছরের গাদ্দারদের নাম চিহ্নিত করতে হয়, আমরা বলে দিতে পারবো। দেশপ্রেম কাকে বলে, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে আমরা আমাদের দেশের ভালোবাসার পক্ষে স্লোগান শিক্ষা দেই জনগণকে। কথা ঠিক না বেঠিক? কথা বেশি জোরে বলে ফেলতেছি না? অনেকে রাগ করতে পারেন, ভাই এটা আমার একটা স্বভাব, দেশের পক্ষে কথা বলতে গেলে, মানবতার পক্ষে কথা বলতে গেলে অনেক সময় কণ্ঠের আওয়াজ উচ্চ হয়ে যায়, এতে অনেক সময় অনেকে মাইন্ড করেন। ভাই অনেকে আছে আস্তে কথা বলতে পারে না, অনেকে আছে জোরে কথা বলতে পারে না। আমার এটাকে একটা, আপনারা আমার একটা ওজর মনে করবেন, অক্ষমতা মনে করবেন। আবেগ চলে আসলে কথা জোরে বলতে হয়। দেশকে ভালোবাসি বলে দেশের শত্রুদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হয়। আমি বলতে চাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে এই সকল দুঃখজনক ইতিহাসগুলো জড়িয়ে আছে এবং এই সমস্ত গৌরবোজ্জ্বল নামগুলো জড়িয়ে আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার জুলুম এবং শোষণ বৈষম্যের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল প্রধানত পিছিয়ে পড়া এই অঞ্চলের মুসলিম প্রজন্মকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে তাদেরকে মুসলিম জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 25 বছর পর যখন স্বাধীনতার প্রশ্ন আসলো, তখন এদেশের মুসলিম লিডার যারা ছিলেন তারা সকলেই, আপনি শেরে বাংলা একে ফজলুল হকের নাম বলেন, আপনি সেই আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের কথা বলেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেন, তারা তখন সকলেই বলেছিল আমরা কলকাতার দাসত্ব করতে প্রস্তুত না, আমরা নিজেদের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এই জন্যই 47-এর দেশ বিভাগের সময় আমরা কলকাতার তলে যাই নাই। স্বাধীনতার ইতিহাস এখানেও কিছুটা রয়ে গেছে। এই ইতিহাস সহ আসেন 1971 সালে 47-এর পর থেকে 71 পর্যন্ত রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদের খান পাঠানরা ওই একই চরিত্রে আবির্ভূত হলো 47-এর আগে কলকাতার দাদাবাবুদের যেই ভূমিকা ছিল। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 450 একর এরিয়ার মধ্যে সিংহভাগ জায়গা সেদিনের নবাব স্যার সলিমুল্লাহর ব্যক্তিগত দান। আজও পর্যন্ত স্যার সলিমুল্লাহ নিজে হল করে দিয়ে গেছিলেন, স্যার সলিমুল্লাহ মুসলিম হল। তোমরা এসে স্যার সলিমুল্লাহর অবদানকে স্বীকৃতি দেবে তো দূরের কথা, স্যার সলিমুল্লাহর নিজস্ব রাখা নাম হল থেকে মুসলিম শব্দ কেটে দিয়ে তার ইতিহাসের সঙ্গে গাদ্দারি করেছে তোমরা। মুহতারাম হাজিরিন, কথা বড় দুঃখজনক ইতিহাস। যখন এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরিকল্পনা চলছিল, যখন এভাবে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের তৎকালীন
এই পূর্ববঙ্গ মানে বাংলাদেশের মানুষের উন্নতি হচ্ছিল। এখানকার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতির মানুষদের আস্তে আস্তে উন্নতি হচ্ছিল। দীর্ঘদিন ধরে যে সমস্ত কলকাতার দাদা বাবুরা খবরদারি করত, ওরা দেখলো যে আরিফ বাপরে বাপ, ঢাকাকে কেন্দ্র করে আরেকটা এলাকার উন্নতি হচ্ছে, এতে তো আমাদের খবরদারির মাত্রা আস্তে আস্তে কমে যাবে, সুতরাং এটা হতে দেওয়া যায় না। আপনি পাশের বাড়ির গরিব ছিলেন, সারা জীবন আপনার প্রতিবেশী বড়লোক টাকার গরম দেখাইছে, সম্পদের গরম দেখাইছে, এখন আপনি যে কোনো ভাবেই হোক টাকা পয়সা কষ্ট মেহনত করে উপার্জন করে আপনি বিল্ডিং উঠাইতেছেন, এখন ওর হিংসার আগুনে ও জ্বলে পড়ে ছারখার। বিল্ডিং করতেছেন আপনি, টাকা কামাই করতেছেন আপনি, মাথার ঘাম পায়ে ঝরছে আপনার, আপনি কষ্টার্জিত সম্পদ দিয়ে বিল্ডিং করেন, বিল্ডিং এর এক একটা পিলার দাঁড়ায়, আর ওই প্রতিবেশী হিংসুকের অন্তরের মধ্যে হিংসার তীর বিদ্ধ হয়। ও কয় যে তুই বাড়ি করবি কেন? কে আমি বাড়ি করবো না কেন? তুই তো গরিব, তুই বাড়ি করবি কেন? আমি বড় লোক, আমি শিল্পপতি, আমি অট্টালিকার মালিক থাকবো, তুই কুড়ে ঘরেই থাকবি সারা জীবন। আছে না নাই? তখন কলকাতাওয়ালারা আমাদেরকেও এটাই মনে করেছিল, তোরা সারা জীবন ভিক্ষা করবি, তোরা সারা জীবন কলকাতায় আসবি, যা দরকার আমাদের কাছ থেকে নিবি, ব্যবসা দরকার কলকাতার কাছ থেকে কিনবি, দোকানপাট দরকার কলকাতায় করবি, যা কিছু দরকার সব কলকাতায় করবি, কলকাতাকে বাদ দিয়ে ঢাকাকে কেন্দ্র করে তোমরা নিজেরা উন্নত হয়ে যাবা, সেটা তো হতে দেওয়া যায় না। এই ধরনের একটা সাম্প্রদায়িক উগ্রবাদী চিন্তা তখন ছড়ানো হলো, আর সেই চিন্তার স্লোগান ছিল বঙ্গকে ভঙ্গ করার। এই বঙ্গকে ভঙ্গ যে করা হলো, অর্থাৎ পশ্চিম এবং পূর্ববঙ্গে যে দুই বঙ্গ ভাগ করা হলো, এটা আমরা মানি না। নতুন একটা সাম্প্রদায়িক এবং একটা জঙ্গিবাদী আন্দোলন হয়েছিল 1905 সালের পর থেকেই। সেই জঙ্গিবাদী আন্দোলনের নাম হলো বঙ্গ ভঙ্গ রদের আন্দোলন। বাংলাদেশের ইতিহাস পড়েন, 1971 সালে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা যেভাবে আমাদের অধিকার তাদের বুটের চাপায় পিষ্ট করবার ষড়যন্ত্র করেছিল, 1905 সালের পর একই কায়দায় কলকাতার দাদা বাবুরা আমাদের উত্থানকে এক মুহূর্তের জন্য ভালো চোখে দেখে না। ওরা সাম্প্রদায়িক আন্দোলন শুরু করলো যে মুসলমানদের উন্নতি হবে, এটা তো হতে দেওয়া যায় না। ঢাকায় যদি রাজধানী হয় মুসলমানদের উন্নতি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ওখানে যদি 10 জন হিন্দু পড়ে 90 জন পড়বে মুসলমান, কাজেই 90 জন আমার 10 জন হিন্দু শিক্ষিতের দরকার নাই, 90 জন মুসলমান শিক্ষিত হওয়ার দরকার নাই। এই ছিল ওদের যুক্তি। আর এই সাম্প্রদায়িক আন্দোলনের নেতৃত্ব যিনি দিয়েছিলেন তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমি মহাকবি রবীন্দ্রনাথকে কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, ঔপন্যাসিক হিসেবে যতটুকু শ্রদ্ধা দেওয়ার দরকার তার চেয়ে 10 গুণ বেশি দিতে প্রস্তুত। কিন্তু যিনি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, যেই রবীন্দ্রনাথ ঠাকুর এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকাকে কেন্দ্র করে 100 বছরের অবহেলিত পূর্ববঙ্গের মানুষের উন্নতিকে হিংসার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চেয়েছিলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্প্রদায়িকতাকে আমি সমর্থন করতে প্রস্তুত না। মুহতারাম হাজিরিন, কথাগুলো বলছি ইতিহাসের পাতা থেকে, কেউ রাগ করলে আমি সরি, আমি দুঃখিত। সত্য কথাগুলো আজকে আমাকে বলতে হবে। আমি বলছি আমার দেশের কথা, আমি বলছি আমার জাতির কথা, আমি বলছি আমার প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 100 বছরের বঞ্চনার ইতিহাস, এবং এটা ইসলামেরও কথা। এই সেই ইসলাম, যে ইসলাম কুফা নগরীতে নগর গড়বার আগে শিক্ষা প্রতিষ্ঠান গড়বার শিক্ষা দিয়েছিল। এটা সেই ইসলাম যে
ইসলাম আফ্রিকায় কায়রাওয়ান শহর গড়বার শুরুতে জামিয়াতুজ জাইতুনা প্রতিষ্ঠার ইতিহাস শিক্ষা দিয়েছিল। এটা সেই ইসলাম স্পেনের মধ্যে ইউরোপ জয় করবার পর দারুল হিকমা কায়েম করে সে এলাকার মানুষকে শিক্ষার আলো ছড়াবার শিক্ষা দিয়েছিল। সেই ইসলাম যখন নবাব স্যার সলিমুল্লাহরা চর্চা শুরু করেছিলেন, সেই ইসলাম শিক্ষা দিয়েছিল এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত নাগরিকদের উন্নত শিক্ষার প্রয়োজন। এজন্যই নিজের বাপের আমলের পাওয়া জমি, ব্যক্তিগত জমি ওয়াকফ করে শত শত একর জমি দিয়েছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। মুসলমানদের দেওয়া সেই জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত যখন হতে যাবে, যখন এভাবে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ এটা উন্নত হতে যাবে, রবীন্দ্রনাথ সহিংস আন্দোলন শুরু করলেন। আরে কি আন্দোলন? কথা বলেন। সহিংস আন্দোলন। আজকে রবীন্দ্রনাথ, তোমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা আজকে সম্প্রীতির মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করো। সম্প্রীতির মূর্ত প্রতীক যদি এ মাটিতে থেকে থাকে, কবি নজরুল মূর্ত প্রতীক। কবি নজরুল এজন্যই জাতীয় কবির মর্যাদা পেয়েছেন। কবি সাহিত্যের দিক থেকে রবীন্দ্রনাথ নজরুলের চেয়ে সিনিয়র হতে পারেন, কিন্তু মানব প্রেম, মানুষের ভালোবাসা, জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি, সৌহার্দ্য, সম্মানের অধিকারের দিক থেকে রবীন্দ্রনাথকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো ছাড়া ইতিহাসের আর কোনো উপায় না। বঙ্গভঙ্গ রদের নামে সহিংস আন্দোলন করলো। ইতিহাস বলে এই আন্দোলন ছিল সাম্প্রদায়িক এবং সহিংস। শব্দটা মুখস্থ রাখেন। কি আন্দোলন? সহিংস মানে বুঝেন, মানে জঙ্গিবাদী আন্দোলন। সহিংস মানেই হলো জঙ্গিবাদী আন্দোলন। সহিংস মানে হলো মানুষ হত্যার আন্দোলন। ওরাই সহিংসতার মধ্য দিয়ে জ্বালাও পোড়াও ছারখার করে এই বাংলার উন্নতিকে ওরা ঠেকিয়ে দিল। 1912 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। এই রবীন্দ্রনাথ সহ উগ্র সাম্প্রদায়িক হিন্দু গোষ্ঠী যারা পরবর্তীতে বাবরি মসজিদ শহীদ করেছে, যাদের পরবর্তী উত্তরসূরি, যারা এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে কসাই হিসেবে লক্ষ লক্ষ বনি আদমের রক্ত দিয়ে তারা হাত রঞ্জিত করেছে, যেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে কাশ্মীরে গণহত্যা চলছে, এটা এদের নতুন ইতিহাস নয়। আমি আবার বলছি, ইন্ডিয়ার সমস্ত হিন্দুরা সাম্প্রদায়িক নয়, তবে রবীন্দ্রনাথদের উত্তরসূরি নরেন্দ্র মোদী এখনো আছে। এরা সাম্প্রদায়িক, এরা জঙ্গিবাদী, এরা উগ্রবাদী, এরা হিন্দুত্ববাদের নামে মানুষের অধিকার নিজেদের পায়ের চাপায় ওরা মানুষের অধিকার হত্যা করছে। লম্বা কথা নয়। তারপরে 1912 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঢাকাকে কেন্দ্র করে এই বাংলাদেশের উত্থান, বাংলাদেশের উন্নতির যে স্বপ্ন দেখা হয়েছিল, সেই স্বপ্ন এটা নিভে গেল। বহু মানুষের হৃদয়ে হাহাকার তৈরি হলো। এদেশের মুসলমানদের নেতৃবৃন্দ রাতের অন্ধকারে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে তারা এই দেশের, এই বাংলাদেশের মানুষের অধিকার আল্লাহর কাছ থেকে তারা চাইতেন। তখন 1912 সালে বঙ্গভঙ্গ যখন রদ করে দিল, তারপরে এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে, অব্যাহত দাবির প্রেক্ষিতে, তোমরা আমাদেরকে প্রদেশও দিলা না, তোমরা আমাদেরকে একটা রাজধানীও দিলা না, একটা বিশ্ববিদ্যালয় করতে বললাম, আমরা জমি দেব, তাও করলা না। যে কোনো একটা দাবি যদি না মানো, তাহলে আমরা তোমাদের আনুগত্য করব কেন? এই কথার প্রেক্ষিতে এসে 1920 সালে ব্রিটিশ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, অন্তত তোমাদের একটা দাবি পূরণ করি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিলাম। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের যদি আজ বিচার করা হয়,
বাংলাদেশের সেই সময়কার উত্থানের যদি আজকে মানবতা বিরোধী যদি ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিচারের আদালতে নিঃসন্দেহাতীতভাবে অপরাধী প্রমাণিত হবে এবং সেই ইতিহাসে নবাব স্যার সলিমুল্লাহরা ইতিহাসের কিংবদন্তি মহানায়কের মর্যাদা পাবেন। আজ দুঃখ লাগে, আজ কলিজাটা ফেটে যেতে চায়। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে এক সময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড, গোটা পৃথিবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছিল শিক্ষার দিক থেকে, পরিবেশের দিক থেকে, জ্ঞান চর্চার দিক থেকে, সভ্যতার দিক থেকে, ধর্ম কর্ম আচার অনুষ্ঠানের দিক থেকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে। মুহতারাম হাজিরিন, এরপর কি হলো? 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, সামনে সামনে অগ্রসর হলো। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আর ওনারা নবাব স্যার সলিমুল্লাহরে চিনেন না। এখন নবাব স্যার সলিমুল্লাহর জন্ম দিবস কবে, মৃত্যু দিবস কবে, নবাব স্যার সলিমুল্লাহর জীবনের ইতিহাস কি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে নবাব স্যার সলিমুল্লাহর অবদান কি, এগুলো ওনাদের আলোচনায় আসে না। ওনারা আলোচনা করেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে, ওনাদের আলোচনার বিষয় হলো রবীন্দ্র সাহিত্য, ওনাদের আলোচনার বিষয় হলো রবীন্দ্র বাবা ঠাকুর। আমি আবারও বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যিক এবং কবি হিসেবে সম্মান করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় আগুন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিয়েছিলেন, হিংসার আগুনে জ্বালিয়ে ছারখার করে দিয়েছিলেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে পরিণাম দেখলে আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায়। নিজের বাপ সলিমুল্লাহরে বাপ ডাকতে লজ্জা লাগে, আরেকজনের বাপ রবীন্দ্রনাথকে বাবা ডাকতে তাদের আনন্দ লাগে। আরে ভাই, এটা গাদ্দারির ইতিহাস। একটা দেশের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। যতগুলো প্রাইভেট এবং যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়। কথা ঠিক না বেটি? আমরা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস স্মরণ করি, সেই সময়ের ইতিহাস আমরা আজও স্মরণ করি এবং আমরা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সেদিন প্রতিষ্ঠিত না হতো, তাহলে এই ঢাকাকে কেন্দ্র করে এই গোটা বাংলা অঞ্চলের বাংলাদেশের মানুষের যে উত্থান ঘটেছে, সে কারণে 1947 সালে শেরে বাংলা সোহরাওয়ার্দী বঙ্গবন্ধুরা তারা কলকাতার অধীনস্থতায় যাননি, তারা বলেছেন আলাদা মুসলিম রাষ্ট্র আমরা চাই। যারা বঙ্গবন্ধুর রাজনীতির চর্চা করেন, তারা বঙ্গবন্ধুর শুধু শেষ 30 বছরের ইতিহাস আলোচনা করবেন না, তাদের বঙ্গবন্ধুর রাজনীতির ইতিহাস আর অনেক দীর্ঘ ইতিহাস। বঙ্গবন্ধুর রাজনীতির ইতিহাস অনেক লম্বা ইতিহাস। শুধু পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধেই তিনি সংগ্রাম করেননি, বঙ্গবন্ধু যখনই জুলুম হয়েছিল, শোষণ হয়েছিল, সেই ব্রিটিশ স্বৈর শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। সেই শেরে বাংলা একে ফজলুল হকের শিষ্য ছিলেন তিনি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ছিলেন। মুহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো, আজকের প্রজন্ম, আমার আগে একজন দায়িত্বশীল এখানে কথা বলেছেন আইয়ুবী সাহেবের আগে, রাজনীতি আমরা অনেক দলের করতে পারি, যে যেই দলের রাজনীতি করেন, কিন্তু দুটো প্রশ্নে আমাদের সকলকে একমতে আসতে হবে, এক জায়গায় আসতে হবে, সেটা হলো এটা আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এদেশের স্বার্থের বিরুদ্ধে যেই কথা বলবে, হিন্দু মুসলমান যেই হোক না কেন, তাকে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার অবকাশ না। কি বলেন? বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ওয়াজ মাহফিলে এই স্লোগানটা চলে কি চলে না? হ্যাঁ, ওয়াজ মাহফিলের মধ্যে যা যা শুনেন এগুলো কারেক্ট করেন। অনেকে তো আমাদেরকে বলে আমরা নাকি দেশপ্রেম শিক্ষা দেই না। আমাদের মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বড় একটা অভিযোগ যে আমাদের এখানে নাকি দেশপ্রেমের শিক্ষা নাই। আসো, দেশপ্রেম কত প্রকার এবং কিভাবে দেশপ্রেম, দেশকে প্রেম করতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের 100 বছরের ইতিহাস জানতে হয়, কিভাবে দেশের 100 বছরের গাদ্দারদের নাম চিহ্নিত করতে হয়, আমরা বলে দিতে পারবো। দেশপ্রেম কাকে
কাকে বলে ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে আমরা আমাদের দেশের ভালোবাসার পক্ষে স্লোগান শিক্ষা দেই জনগণকে। কথা ঠিক না বেঠিক? কথা বেশি জোরে বলে ফেলতেছি না? অনেকে রাগ করতে পারেন, ভাই এটা আমার একটা স্বভাব, দেশের পক্ষে কথা বলতে গেলে, মানবতার পক্ষে কথা বলতে গেলে অনেক সময় কণ্ঠের আওয়াজ উচ্চ হয়ে যায়, এতে অনেক সময় অনেকে মাইন্ড করেন। ভাই অনেকে আছে আস্তে কথা বলতে পারে না, অনেকে আছে জোরে কথা বলতে পারে না। আমার এটাকে একটা, আপনারা আমার একটা ওজর মনে করবেন, অক্ষমতা মনে করবেন। আবেগ চলে আসলে কথা জোরে বলতে হয়। দেশকে ভালোবাসি বলে দেশের শত্রুদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হয়। আমি বলতে চাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে এই সকল দুঃখজনক ইতিহাসগুলো জড়িয়ে আছে এবং এই সমস্ত গৌরবোজ্জ্বল নামগুলো জড়িয়ে আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার জুলুম এবং শোষণ বৈষম্যের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল প্রধানত পিছিয়ে পড়া এই অঞ্চলের মুসলিম প্রজন্মকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে তাদেরকে মুসলিম জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 25 বছর পর যখন স্বাধীনতার প্রশ্ন আসলো, তখন এদেশের মুসলিম লিডার যারা ছিলেন তারা সকলেই, আপনি শেরে বাংলাকে ফজলুল হকের নাম বলেন, আপনি সেই আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের কথা বলেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেন, তারা তখন সকলেই বলেছিল আমরা কলকাতার দাসত্ব করতে প্রস্তুত না, আমরা নিজেদের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এই জন্যই 47-এর দেশ বিভাগের সময় আমরা কলকাতার তলে যাই নাই। স্বাধীনতার ইতিহাস এখানেও কিছুটা রয়ে গেছে। এই ইতিহাস সহ আসেন 1971 সালে 47-এর পর থেকে 71 পর্যন্ত রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদের খান পাঠানরা ওই একই চরিত্রে আবির্ভূত হলো 47-এর আগে কলকাতার দাদাবাবুদের যেই ভূমিকা ছিল। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 450 একর এরিয়ার মধ্যে সিংহভাগ জায়গা সেদিনের নবাব স্যার সলিমুল্লাহর ব্যক্তিগত দান। আজও পর্যন্ত স্যার সলিমুল্লাহ নিজে হল করে দিয়ে গেছিলেন, স্যার সলিমুল্লাহ মুসলিম হল। তোমরা এসে স্যার সলিমুল্লাহর অবদানকে স্বীকৃতি দেবে তো দূরের কথা, স্যার সলিমুল্লাহর নিজস্ব রাখার নাম হল থেকে মুসলিম শব্দ কেটে দিয়ে তার ইতিহাসের সঙ্গে গাদ্দারি করেছো তোমরা। মুহতারাম হাজিরিন, কথা বড় দুঃখজনক ইতিহাস। যখন এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরিকল্পনা চলছিল, যখন এভাবে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের তৎকালীন এই পূর্ববঙ্গ মানে বাংলাদেশের মানুষের উন্নতি হচ্ছিল, এখানকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব জাতির মানুষদের আস্তে আস্তে উন্নতি হচ্ছিল। দীর্ঘদিন ধরে যে সমস্ত কলকাতার দাদাবাবুরা খবরদারি করত, ওরা দেখলো যে আরিফ বাপরে বাপ, ঢাকাকে কেন্দ্র করে আরেকটা এলাকার উন্নতি হচ্ছে, এতে তো আমাদের খবরদারির মাত্রা আস্তে আস্তে কমে যাবে, সুতরাং এটা হতে দেওয়া যায় না। আপনি পাশের বাড়ির গরিব ছিলেন, সারা জীবন আপনার প্রতিবেশী বড়লোক টাকার গরম দেখাইছে, সম্পদের গরম দেখাইছে, এখন আপনি যে কোনো ভাবেই হোক টাকা পয়সা কষ্ট মেহনত করে উপার্জন করে আপনি বিল্ডিং উঠাইতেছেন, এখন ওর হিংসার আগুনে ও জ্বলে পুড়ে ছারখার। বিল্ডিং করতেছেন আপনি, টাকা কামাই করতেছেন আপনি, মাথার ঘাম পায়ে ঝরছে আপনার, আপনি কষ্টার্জিত সম্পদ দিয়ে বিল্ডিং করেন, বিল্ডিং এর এক একটা পিলার দাঁড়ায় আর ওই প্রতিবেশী হিংসুকের অন্তরের মধ্যে হিংসার তীর বিদ্ধ হয়। ও কয় যে তুই বাড়ি করবি কেন? কে আমি বাড়ি করবো না কেন? তুই তো গরিব, তুই বাড়ি করবি কেন? আমি বড় লোক, আমি শিল্পপতি, আমি অট্টালিকার মালিক থাকবো, তুই কুড়ে ঘরেই থাকবি সারা জীবন। আছে না নাই? তখন কলকাতাওয়ালারা আমাদেরকেও এটাই মনে করেছিল, তোরা সারা জীবন ভিক্ষা করবি, তোরা সারা জীবন কলকাতায় আসবি, যা দরকার আমাদের কাছ থেকে নিবি, ব্যবসা দরকার কলকাতার কাছ থেকে কিনবি, দোকানপাট দরকার কলকাতায় করবি, যা কিছু দরকার সব কলকাতায় করবি। কলকাতাকে বাদ দিয়ে ঢাকাকে কেন্দ্র করে তোমরা নিজেরা উন্নত হয়ে যাবা, সেটা তো হতে দেওয়া যায় না। এই ধরনের একটা সাম্প্রদায়িক উগ্রবাদী চিন্তা তখন ছড়ানো হলো, আর সেই চিন্তার স্লোগান ছিল বঙ্গকে ভঙ্গ করার। এই বঙ্গকে ভঙ্গ যে করা হলো, অর্থাৎ পশ্চিম এবং পূর্ববঙ্গে যে দুই বঙ্গ ভাগ করা হলো,
এটা আমরা মানি না। নতুন একটা সাম্প্রদায়িক এবং একটা জঙ্গিবাদী আন্দোলন হয়েছিল 1905 সালের পর থেকেই। সেই জঙ্গিবাদী আন্দোলনের নাম হলো বঙ্গভঙ্গ রদের আন্দোলন। বাংলাদেশের ইতিহাস পড়েন, 1971 সালে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা যেভাবে আমাদের অধিকার তাদের বুটের চাপায় পিষ্ট করবার ষড়যন্ত্র করেছিল, 1905 সালের পর একই কায়দায় কলকাতার দাদাবাবুরা আমাদের উত্থানকে এক মুহূর্তের জন্য ভালো চোখে দেখে না। ওরা সাম্প্রদায়িক আন্দোলন শুরু করলো যে মুসলমানদের উন্নতি হবে, এটা তো হতে দেওয়া যায় না। ঢাকায় যদি রাজধানী হয় মুসলমানদের উন্নতি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ওখানে যদি 10 জন হিন্দু পড়ে 90 জন পড়বে মুসলমান, কাজেই 90 জন আমার 10 জন হিন্দু শিক্ষিতের দরকার নাই, 90 জন মুসলমান শিক্ষিত হওয়ার দরকার নাই। এই ছিল ওদের যুক্তি। আর এই সাম্প্রদায়িক আন্দোলনের নেতৃত্ব যিনি দিয়েছিলেন তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমি মহাকবি রবীন্দ্রনাথকে কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, ঔপন্যাসিক হিসেবে যতটুকু শ্রদ্ধা দেওয়ার দরকার তার চেয়ে 10 গুণ বেশি দিতে প্রস্তুত। কিন্তু যিনি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, যেই রবীন্দ্রনাথ ঠাকুর এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকাকে কেন্দ্র করে 100 বছরের অবহেলিত পূর্ববঙ্গের মানুষের উন্নতিকে হিংসার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চেয়েছিলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্প্রদায়িকতাকে আমি সমর্থন করতে প্রস্তুত না। মুহতারাম হাজিরিন, কথাগুলো বলছি ইতিহাসের পাতা থেকে, কেউ রাগ করলে আমি সরি, আমি দুঃখিত। সত্য কথাগুলো আজকে আমাকে বলতে হবে। আমি বলছি আমার দেশের কথা, আমি বলছি আমার জাতির কথা, আমি বলছি আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের 100 বছরের বঞ্চনার ইতিহাস, এবং এটা ইসলামেরও কথা। এই সেই ইসলাম যে ইসলাম কুফা নগরীতে নগর গড়বার আগে শিক্ষা প্রতিষ্ঠান গড়বার শিক্ষা দিয়েছিল। এটা সেই ইসলাম যে ইসলাম আফ্রিকায় কায়রাওয়ান শহর গড়বার শুরুতে জামিয়াতুজ জাইতুনা প্রতিষ্ঠার ইতিহাস শিক্ষা দিয়েছিল। এটা সেই ইসলাম স্পেনের মধ্যে ইউরোপ জয় করবার পর দারুল হিকমা কায়েম করে সে এলাকার মানুষকে শিক্ষার আলো ছড়াবার শিক্ষা দিয়েছিল। সেই ইসলাম যখন নবাব স্যার সলিমুল্লাহরা চর্চা শুরু করেছিলেন, সেই ইসলাম শিক্ষা দিয়েছিল এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত নাগরিকদের উন্নত শিক্ষার প্রয়োজন। এজন্যই নিজের বাপের আমলের পাওয়া, নিজের বাপের আমলের পাওয়া জমি, ব্যক্তিগত জমি ওয়াকফ করে 100 একর জমি দিয়েছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। মুসলমানদের দেওয়া সেই জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত যখন হতে যাবে, যখন এভাবে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ এটা উন্নত হতে যাবে, রবীন্দ্রনাথ সহিংস আন্দোলন শুরু করলেন। আরে কি আন্দোলন? কথা বলেন। সহিংস আন্দোলন। আজকে রবীন্দ্রনাথ, তোমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা আজকে সম্প্রীতির মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করো। সম্প্রীতির মূর্ত প্রতীক যদি এ মাটিতে থেকে থাকে, কবি নজরুল মূর্ত প্রতীক। কবি নজরুল এজন্যই জাতীয় কবির মর্যাদা পেয়েছেন। কবি সাহিত্যের দিক থেকে রবীন্দ্রনাথ নজরুলের চেয়ে সিনিয়র হতে পারেন, কিন্তু মানব প্রেম, মানুষের ভালোবাসা, জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি, সৌহার্দ্য, সম্মানের অধিকারের দিক থেকে রবীন্দ্রনাথকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো ছাড়া ইতিহাসের আর কোনো উপায় না। বঙ্গভঙ্গ রদের নামে সহিংস আন্দোলন করলো। ইতিহাস বলে এই আন্দোলন ছিল সাম্প্রদায়িক এবং সহিংস। শব্দটা মুখস্থ রাখেন। কি আন্দোলন? সহিংস মানে বুঝেন, মানে জঙ্গিবাদী আন্দোলন। সহিংস মানেই হলো জঙ্গিবাদী আন্দোলন। সহিংস মানে হলো মানুষ হত্যার আন্দোলন। ওরা এই সহিংসতার মধ্য দিয়ে
জ্বালাও পোড়াও ছারখার করে এই বাংলার উন্নতিকে ওরা ঠেকিয়ে দিল। 1912 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। এই রবীন্দ্রনাথ সহ উগ্র সাম্প্রদায়িক হিন্দু গোষ্ঠী যারা পরবর্তীতে বাবরি মসজিদ শহীদ করেছে, যাদের পরবর্তী উত্তরসূরি, যারা এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে কসাই হিসেবে লক্ষ লক্ষ বনি আদমের রক্ত দিয়ে তারা হাত রঞ্জিত করেছে, যেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে কাশ্মীরে গণহত্যা চলছে, এটা এদের নতুন ইতিহাস নয়। আমি আবার বলছি, ইন্ডিয়ার সমস্ত হিন্দুরা সাম্প্রদায়িক নয়, তবে রবীন্দ্রনাথদের উত্তরসূরি নরেন্দ্র মোদী এখনো আছে। এরা সাম্প্রদায়িক, এরা জঙ্গিবাদী, এরা উগ্রবাদী, এরা হিন্দুত্ববাদের নামে মানুষের অধিকার নিজেদের পায়ের চাপায় ওরা মানুষের অধিকার হত্যা করছে। লম্বা কথা নয়। তারপরে 1912 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঢাকাকে কেন্দ্র করে এই বাংলাদেশের উত্থান, বাংলাদেশের উন্নতির যে স্বপ্ন দেখা হয়েছিল, সেই স্বপ্ন এটা নিভে গেল। বহু মানুষের হৃদয়ে হাহাকার তৈরি হলো। এদেশের মুসলমানদের নেতৃবৃন্দ রাতের অন্ধকারে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে তারা এই দেশের, এই বাংলাদেশের মানুষের অধিকার আল্লাহর কাছ থেকে তারা চাইতেন। তখন 1912 সালে বঙ্গভঙ্গ যখন রদ করে দিল, তারপরে এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে, অব্যাহত দাবির প্রেক্ষিতে, তোমরা আমাদেরকে প্রদেশও দিলা না, তোমরা আমাদেরকে একটা রাজধানীও দিলা না, একটা বিশ্ববিদ্যালয় করতে বললাম, আমরা জমি দেব, তাও করলা না। যে কোনো একটা দাবি যদি না মানো, তাহলে আমরা তোমাদের আনুগত্য করব কেন? এই কথার প্রেক্ষিতে এসে 1920 সালে ব্রিটিশ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, অন্তত তোমাদের একটা দাবি পূরণ করি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিলাম। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের যদি আজ বিচার করা হয়, বাংলাদেশের সেই সময়কার উত্থানের যদি আজকে মানবতা বিরোধী যদি ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিচারের আদালতে নিঃসন্দেহাতীতভাবে অপরাধী প্রমাণিত হবে।